আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন পরে আমি আবারও লাইভ ক্লাসে এসেছি। আজকে তোমাদের সাথে কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলবো এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যেন ভালো করতে পারো সেই সাজেশন বেসড ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম। আমাদের 5-7 মিনিট লেট হয়ে গেছে, সবাই একটু ক্লাসে জয়েন করো। না, সবাই ক্লাসে জয়েন করো, দ্রুত অন্যদেরকে একটু মেনশন করে দাও। সবাই অন্যদেরকে একটু মেনশন করে দাও। সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, অনেক দিন পরে আবার লাইভ ক্লাসে এসেছি। ইনশাল্লাহ যারা এখনও কোথাও চান্স পাওনি অথবা মনের মতো সাবজেক্ট পাওনি, তোমরা ক্লাসটি করতে পারো। মনে রাখবা, হতাশ হয়ে কোনো লাভ নেই। তুমি যদি এই মুহূর্তে হতাশ হয়ে যাও তাহলে কি করবা? কিছুই করার নাই। সো হতাশ না হয়ে যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত লড়ে যাওয়া, এটাই মেধাবীদের কাজ, এটাই বুদ্ধিমানের কাজ। সো তোমার কাছে মনে হতে পারে আর গুচ্ছ হবে না, কিন্তু আমি মনে করি তোমার গুচ্ছতেই হবে। ঠিক আছে, এই মুহূর্তে 80% 90% মানুষ হাল ছেড়ে দিয়েছে। তোমরা যারা আজকে ক্লাসে জয়েন করবা, তোমরা হলে তারা যারা এখনও হাল ছাড়োনি। সো যেহেতু গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে, তোমার অনেক বিশ্ববিদ্যালয় অল্পের জন্য হয় নাই, বাট গুচ্ছতে প্রশ্নের প্যাটার্ন অনেক বেশি ইজি হবে। মানে তুমি কল্পনাও করো না এই টাইপের প্রশ্ন হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো, কম্পারেটিভলি অনেক পেছনে সিরিয়াল থাকলেও তুমি কি করবা? চান্স পাবা। মানে যেই পরীক্ষা দিয়ে তুমি অন্য কোথাও চান্স পাও নাই, সেম মানের পরীক্ষা দিয়ে তুমি এখানে সফল হবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সকলের প্রতি ভাইয়ের একটা বিনীত রিকোয়েস্ট, সেটা হলো শেষ চেষ্টাটুকু করে দেখো। ওকে, শেষবারের মতো একটু ভালো করে পড়ো। আর কেউ যদি আমাকে একদম মানে অনেক বেশি মানো, আপন ভাইয়ের মতো আমার কথা শোনো, তাহলে তোমাকে বলবো হতাশা ভুলে যাও। তুমি মনে করো আজকে থেকেই তুমি আবার নতুন করে প্রস্তুতি শুরু করেছো, নতুন উদ্যমে। মনে রাখবা, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো কোনো সাবজেক্টে পড়ো, ট্রাস্ট মি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে যদি পড়ো, রেজাল্ট যদি ভালো হয়, তুমি যা কিছু চাও লাইফে সব করতে পারবা। একদম অন এয়ারে বলছি, যদি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো কোনো সাবজেক্টে পড়ো, তাহলে তোমার লাইফের তোমার স্বপ্ন যাই থাকুক না কেন তাই করতে পারবা। এখন তোমার যদি ব্যারিস্টার বা লয়ার হওয়ার স্বপ্ন থাকে, তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়ে পড়াশোনা ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। ঠিক আছে, পড়াশোনার মধ্যে থাকলেও তুমি ভালো করতে পারবে। এরকমও দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে বাট ভালো পড়াশোনা করে নাই, অত ভালো কিছু করতে পারে নাই, কিন্তু ঢাকার বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক ভালো কিছু করে ফেলেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মন খারাপ করো না, আল্লাহ ভরসা। সর্বাবস্থায় মানে মনটাকে একটু উৎফুল্ল রাখো, তাহলেই তুমি ভালো করতে পারবে। ওকে, আমি আবারও বলছি, সবাই একটু, এখানে অনেক সাবজেক্ট, আমি এরকম বলছি, আমি বহু স্টুডেন্টকে গত বছর বলে দিয়েছি যে পরীক্ষায় দিবে না। আমি বলছি এটাই তোমার জায়গা, এই গুচ্ছটাই তোমার জায়গা, গুচ্ছের মাধ্যমে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাকে বড় ভাই ভাবো, আমার ছোট বোনেরা, আমার ছোট ভাইয়েরা, মানে তুমি অনেক অসুস্থ বা অনেক ডিপ্রেশনে আছো, নার্ভাস অবস্থায় আছো, হতাশ হয়ে গেছো, তুমি ভাবছো আর পারবাই না। আমি জাস্ট বলছি সেই তুমি আগামী কয়েকটা দিন একটু পড়াশোনা করো। আমার নাম তুমি মনে রাখবা যে ভাইয়া আপনার কারণে আবার ড্রাইভ দিয়েছি। আমি বললাম তো এই পড়াশোনা দিয়ে তোমার গুচ্ছ হয়ে যাবে, জাস্ট একটু কন্টিনিউ করো। ওকে, জাস্ট একটু কন্টিনিউ করো। আর প্রত্যেকে একটু অন্যদেরকে মেনশন করে দাও, যেহেতু ভাইয়া একটু 7-8 মিনিট পরে ক্লাস শুরু করেছি, অনেকে ভাবছে ক্লাসটা হবে না। তোমার যারা পরিচিত আছে তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আসসালামু আলাইকুম ভাই, পেট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, চান্স অপরিচিত হচ্ছে না। ওকে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমার আরও অনেক ভাই বোন এখানে সফল হবে এবং তোমাদের সাথে আমি জাস্ট এটুকু বলি, অপেক্ষার আর মাত্র অপেক্ষা, তোমরা মেজরিটি চান্স পেয়ে যাবা। আজকে যারা এই ক্লাসে জয়েন করবা তাদের মেজরিটি সফল হবা। জাস্ট তুমি একটু সাহস নিয়ে এগিয়ে যাও। আমি বলছি তো, এখানে 80% 90% স্টুডেন্ট হাল ছেড়ে দিয়েছে, একটু সাহস নিয়ে এগিয়ে যাও। আর বাবা মার দিকে তাকাও, পরিবারের দিকে তাকাও, নিজের ভবিষ্যতের দিকে তাকাও। যদি কোথাও না হয়, আর যদি তোমার ফ্যামিলি অনেক টাকা পয়সা না থাকে, তাহলে কি করবা? তাদের উদ্দেশ্যে বলছি, আরেকবার একটু চেষ্টা করো,
ইনশাল্লাহ তোমাকেও আল্লাহ তোমার স্বপ্ন আল্লাহ পূরণ করবেন, তোমাকেও ভালো জায়গায় নেবেন যদি তোমার নিয়ত ঠিক থাকে। ওকে, হাল ছেড়ো না। মানে ভালো মানুষরা যারা সৎসাহসী তারা হাল ছাড়ে না। আল্লাহ কোন জায়গায় গিয়ে তোমাকে সফল করবেন এটা তুমি নিজেও জানো না। ওকে, সো সবাই আমরা ক্লাস করব। হবে, চান্স হবে ইনশাল্লাহ, চেষ্টা করো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কিছু প্রশ্ন সলভ করব। সবাই সহজ প্রশ্ন, গুচ্ছতে সহজ প্রশ্ন আসবে। আর যারা যতজন লাইভে আছো সবাই লাইক রিয়েক্ট দাও যেন অন্যরা একটু বুঝতে পারে, ক্লাসটি অনেকের কাছে যায়। ঠিক আছে সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই 1 নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই। প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উচ্চারণ কোনটি? প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সবাই এখন আর পড়ায় মন বসে না, এই ধরনের কথা শুনতেই চাই না। ঠিক আছে, এই ধরনের কথা শুনতেই চাই না ভাই। আমি শুধু তোমাকে একটা বলি, লাইফে উত্থান পতন অনেক বেশি আসবে। যারা লাস্ট মোমেন্ট পর্যন্ত ধরে রাখে আবার ট্রাই করে, তাইলে কি হয়ে যায়, তারা সফল হয়। আমাদের বাঙালিদের স্বভাব হলো মানে অনেক বেশি পরিশ্রম করি, অনেক বেশি পরিশ্রম করি, এত বেশি পরিশ্রম করি, ঠিক যেদিন সফল হবো তার আগের দিন অসুস্থ হয়ে যাই, তারপরে আমরা হতাশায় ভুগে হাল ছেড়ে দেই। অথচ আর একটা দিন পরিশ্রম করলে কিন্তু আমরা সফল হতে পারতাম। সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। অপরিচিত আছে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেদিন পরীক্ষা দিয়েছি ওই দিন 29টা কাউন্ট ছিল। যাক আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। সবাই সবাই প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উত্তর দাও। সবাই প্রায়শ্চিত্ত শব্দের সঠিক উত্তর দাও। আমি হতাশাগ্রস্তদের সাথে নাই, পাশে নাই। ঠিক আছে, আমি নিজে একদম সাহসী মানুষ, আমি নিজে সবসময় পজিটিভ, এবং লাইফে যত অর্জন করেছি, যা কিছু করেছি, একদম খালের কিনারায় খাদের গর্তে গিয়েও আবার নতুন করে ড্রাইভ দিয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক জায়গায় এরকম ভাবে সফল করেছে। বাট পড়ে যাওয়া মানে কি ব্যর্থতা নয়, উঠে দাঁড়াইতে হবে, বারবার ট্রাই করতে হবে। ওকে সবাই, তাহলে প্রায়শ্চিত্ত, তাহলে আমরা জানি মধ্যবর্ণে অধ্বনি কি হয়ে যায়, মধ্যবর্ণের অ উচ্চারণে কি হয়, ও হয়। তার আগের বর্ণে যদি আকার থাকে তাহলে এটা কি হবে, এরকম হবে প্রায়, প্রায়। হ্যাঁ, প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। ওকে, প্রায়শ এরকম না, চিত্ত, চিত্ত। যুক্তবর্ণ সবসময় ভেঙে লিখতে হয়, প্রায়শ্চিত্ত যুক্তবর্ণ সবসময় ভেঙে লিখতে হয়। তাহলে আজকে সঠিক উত্তর হলো কি, ক, প্রায়শ্চিত্ত। ওকে, তাহলে লক্ষ্য করো উচ্চারণ ভাইয়া যা লিখছি, তোমাদের যদি কারো কিছু পড়তে ভালো না লাগে শুধু হাত জোর করে বলবো, শুধু ভাইয়া যেই ক্লাসগুলো করিয়েছি ওই ক্লাসগুলো ভালোভাবে পড়ো, ব্যাকরণ কমন পাবা। তোমরা কেন বিশ্বাস করো না যে ওগুলো থেকে ব্যাকরণ কমন আসে? যারা সফল হয়েছে দেখবা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে, তুমি পড়ো না এই জন্য পাও নাই, বাট ভাইয়ার নিয়মগুলো কিছু পারো না, শুধু ভাইয়ার লেখাগুলো পড়বা আর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন প্র্যাকটিস করবা, আর কিছু করা লাগবে না ব্যাকরণের জন্য। ওকে ইনশাআল্লাহ। বাংলার প্রিপারেশন সব থেকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, মেজবল জান্নাত। ওকে, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ বিভিন্ন জায়গায়, ব্যাকরণ কোনো জায়গায়, বাংলা ব্যাকরণ কোনো জায়গায় কোনো সমস্যা হবে না, তোমরা শুধু ভাইয়ের লেখাগুলো পড়বা, হ্যান্ড নোটটা পড়বা। নেক্সট, ঐতিহ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? ঐতিহ্য শব্দের উচ্চারণ কোনটি? সঠিক উত্তর দাও সবাই, সবাই। ঐতিহ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? আমরা জানি এটা ভাঙলে এরকম হয়, ওই, তাই না? ঐতিহ্য, তাই কি হবে? ঐতিহ্য। তাহলে আমরা জানি হয়ের সাথে জফলা থাকলে জ হসন্ত ঝ হয়, জ হসন্ত ঝ হয়, জ হসন্ত কি হয়, ঝ হয়। তাহলে এটা কোনটা হবে? দুইয়ের কি হবে? দুইয়ের উত্তর হলো ঐতিহ্য। এখানে দুইটা সূত্র কাজে লাগাইলে হয়। আমরা লিখে দিয়েছিলাম ওয়ের বানা, ওই থাকলে কি হবে, ওই হবে। হয়ের সাথে জফলা থাকলে জ ছ হবে। আর যেহেতু জফলা, আর জফলা মানে দ্বিত্ব উচ্চারণ হয়, যে বর্ণের সাথে জফলা থাকবে ওটা দ্বিত্ব হবে। ওকে, দ্যাট মিনস এই যে জ ঝ হয়েছে, আর শেষ বর্ণ যদি উচ্চারণে অ থাকে, শেষ বর্ণের অ উচ্চারণে কি হয়ে যাবে, ও হয়ে যাবে, এই জন্য ঐতিহ্য ওকার হয়ে গেছে। তাহলে গ নাম্বার উত্তর। ওকে,
কোন গুচ্ছ অশুদ্ধ বানান দেখি পারো কিনা সবাই? কোন গুচ্ছ অশুদ্ধ বানান? কোন গুচ্ছ অশুদ্ধ বানান? যতজন ক্লাসে আছো প্রত্যেকে হাজিরা দাও, লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা একটু বুঝতে পারে, যেহেতু ক্লাস একটু লেট করে এসেছি। একটু সবাই সবাই হাজিরা দাও। ক্লাসের জন্য বসেছিলাম। আচ্ছা, আমাদের ঢুকতে ঢুকতে একটু লেট হয়েছে, যাই হোক কন্টিনিউ করো। সবাই 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 কোন গুচ্ছ অশুদ্ধ বানান? কোন গুচ্ছ অশুদ্ধ বানান? দেখি প্রত্যেকের উত্তর, প্রত্যেকের কাছ থেকে উত্তর চাচ্ছি। অশুদ্ধ বানান কোনটি? দুরবস্থা, অনাকাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্জলি, মিথস্ক্রিয়, ঠিক আছে, ধস 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 প্রাপ্ত, প্রজ্জ্বল, প্রযোগ উজ্জ্বল, ইয়াস, সব ঠিক আছে। তাহলে ভুল হলো স্বায়ত্তশাসন, ভুল। মনে রাখবা স্বায়ত্তশাসনে পরে এটার সাথে হবে না, এর না বফলা, সযোগ আয়ত্ত, আয়ত্ত প্লাস শাসন, সযোগ আয়ত্ত প্লাস শাসন, এটা বহুবার লিখেছি। তাহলে উভয় মিলে কি হয়েছে? স্বায়ত্ত শাসন, কোনো পরে আর বফলা নেই, স্বায়ত্ত শাসন, এখানে কোনো বফলা নেই। তাহলে ভুল বানান হলো এই যে ক নাম্বারটা। ভুল বানান কোনটা বলো? ক নাম্বারটা। সবাই তিনের ভুল হলো কোনটা বলো? ক। তিনের ভুল হলো ক। তিনের ভুল ক। ওকে, নেক্সট। শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি দেখি পারো কিনা? শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি দেখি পারো কিনা সবাই? 4 নাম্বারের উত্তর দাও তো। আমি আবারও বলছি, ভাইয়ার ক্লাসে যা পড়িয়েছি, যদি কিছু পড়তে না পারো প্লিজ ওই গুচ্ছের আগে আমার হ্যান্ড নোটটা পড়ে যাবা, ক্লাস নোটগুলো পড়ে যাবা, ঠিক আছে? বাংলাদেশে আর কোথাও এত ডিটেলসে এত সুন্দরভাবে প্রত্যেকটা টপিক গুছানো কেউ পড়ায় না। অনেক ভালো শিক্ষক আছে, তোমরা গুরুত্ব দাও না, এই জন্য পারো না। আর আমার আশা করি বাংলা ব্যাকরণ তোমরা খুব ভালো পারবা যদি আমার হ্যান্ড নোটটা পড়ো। আমি ক্লাসে যেই ক্লাসগুলো নিয়েছিলাম, ওকে, গুরুত্ব দিতে হবে। শুদ্ধ বানান কোনটা? সমীচীন সঠিক, হরিতকি ভুল, বাল্মীকি ভুল। সমীচীন সঠিক, হরিতকি সঠিক, বাল্মীকি কি ভুল? সমীচীন ভুল, হরিতকি ভুল, এটা সঠিক। তাহলে সমীচীন সঠিক। আচ্ছা, এটা কি উল্টো হয়ে গেল না? সমীচীন ভুল, ভুল, বাল্মীকি, 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 হরিতকি, হরিতকি, হরিতকি তো দুইটাই। আচ্ছা, হরিতকি বানানটা বলো দেখি পারো কিনা? হরিতকি ঠিক আছে কিনা বানান? সবাই বলো তো। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো হরিতকির বানান হলো দুইটাই দীর্ঘ ইকার। তাইলে এটা হয় এটা চেঞ্জ করতে হবে, না তো বা বাল্মীকি চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস এখানে মূলত বানানগুলো কি, সঠিক বানান কি? আমরা সমীচীন বানান তো জানি, তাই না? সমীচীন, ওকে, এটা সঠিক বানান। আর কি? হরিতকি তো এইভাবে। তারপরে আমরা বাল্মীকির বানান কি? বাল্মীকি এইভাবে, তাই না? তাইলে এখানে সঠিক বানান নেই, সঠিক হলো এই তিনটা, ঠিক আছে? সঠিক হলো তিনটা। না, হরিতকিতে কি আছে? হরিতকি এটা দুইটাই দীর্ঘ ইকার হবে, দুইটাই কি কার হবে? দীর্ঘ ইকার হবে। হরিতকি দুইটাই দীর্ঘ ইকার হবে, ওকে। তাহলে হরিতকি দুইটাই দীর্ঘ ইকার, সমীচীন দুইটাই দীর্ঘ ইকার, বাল্মীকিতে দীর্ঘ ইকার রসিকার, দীর্ঘ ইকার রসিকার, মুখস্থ করো। নেক্সট, ক্রমাগত ভুল করো না। ক্রমাগত শব্দটি কি? ক্রমাগত ভুল করো না, ক্রমাগত শব্দটি কি দেখি পারো কিনা?
সবাই ক্রমাগত ভুল করো না। মনে রাখবা বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া, তাহলে এটা তো সর্বনাম না। ক্রমাগত যে বলতে দুনিয়াতে কোনো সর্বনাম নাই। এখন অনুসর্গ বলতে ক্রমাগত অনুসর্গ নাই, তাহলে হচ্ছে হয় বিশেষণ নতুবা ক্রিয়া বিশেষণ। এখন ক্রমাগত করো না, কি করো না? ভুল করো না। তাহলে এই ভুল বাদ দিয়ে দাও, ক্রমাগত করো না। তাহলে ক্রমাগত কাকে মডিফাই করছে? ভুল করাকে। কাকে বলো? ভুল করা। ভুল করা হলো ক্রিয়া। তাহলে ক্রমাগত বিশেষণ কার বিশেষণ বলো তো? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া সম্পর্কে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া সম্পর্কে কথা বললে তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া এগুলো সম্পর্কে খুব ভালো জানি। কোনো কিছুর নাম হলে বিশেষণ, কাউকে মডিফাই করলে তার নাম কি? কোনো কিছুর নাম হলে বিশেষ্য, কাউকে মডিফাই করলে বিশেষণ, আর ক্রিয়াকে মডিফাই করলে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রমাগত ভুল করুন, এটা হলো ক্রিয়া বিশেষণ। তানিয়া মাকে চিঠি লিখছে। এই বাক্যে ক্রিয়াপদ কোন ধরনের? অকর্মক মানে কোনো ক্রিয়া নাই, সকর্মক মানে ক্রিয়া কর্ম আছে, অকর্মক মানে কোনো কর্ম নাই, সকর্মক মানে কর্ম আছে, দ্বিকর্মক মানে দুইটা কর্ম, প্রযোজক মানে নিজে না করে অন্যকে দিয়ে করাইছে। দেখি এটা পারো কিনা। সবাই পারবা? চেষ্টা করো, সবাই পারবে। সবাই তাহলে তানিয়া হলো চিঠি লিখছে কে? তানিয়া। তাহলে তানিয়া হলো কর্তা। কাকে লিখছে? মাকে। কর্তা যা কাজ যার উপর পড়ে তারে বলে কর্ম। কি লিখছে? চিঠি। কর্তা যা করে তাও কর্ম, তাহলে কর্ম। লিখছে হলো কি? ক্রিয়া। তাহলে বলো তো এই বাক্যে কি বলছে? ক্রিয়াপদ কোন ধরনের? ক্রিয়াপদ কোন ধরনের? তাহলে ক্রিয়ার কর্ম আছে কয়টা বলো? এখানে কি কর্ম আছে? এটা অকর্মক না, এটা সকর্মক। বাট এটার মধ্যে শুধু একটা কর্ম থাকলে তাকে সকর্মক বলতে পারতাম, ওকে। বাট এখানে কর্ম আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা কর্ম থাকলে আমরা তাকে কি বলবো? দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক। যে ক্রিয়ার দুটি কর্ম থাকে আমরা তাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার দুটি কর্ম থাকে আমরা তাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া এগুলো আমি ক্লাসে পড়িয়েছি, খুব ডিটেলস সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে হ্যান্ড নোট করে পড়িয়ে দিয়েছি। তাহলে তানিয়া মাকে চিঠি লিখছে, তাহলে আমরা যদি বলতাম বাবা আমাকে কলম দিয়েছে, বাবা আমাকে কলম দিয়েছে। প্রশ্ন করো কে দিয়েছে? বাবা। তাহলে বাবা হলো কর্তা। কাকে দিয়েছে? আমাকে। যে রিসিভার, রিসিভার আজীবন কর্ম হয়। হ্যাঁ, কি দিয়েছে? কলম। যা দিবে সেটাও কর্ম। মনে রাখবা কেউ তোমাকে দিবে, যে দিবে সে কর্তা, তার তুমি যেহেতু রিসিভ করবা তুমি কর্ম, আর যে বস্তুটা দিবে সেটাও কর্ম। তাহলে আর দিয়েছে হলো ক্রিয়া। তাহলে এখানে কয়টা ক্রিয়া? দুইটা ক্রিয়া। এই দুইটা ক্রিয়া কয়টা কর্ম? দুইটা কর্ম। দুইটা কর্মকে আমরা কি বলবো? দ্বিকর্মক ক্রিয়া। নেক্সট, সমধাতুজ কর্মের উদাহরণ কোনটি? দেখি পারো কিনা। সমধাতুজ কর্মের উদাহরণ কোনটি? দেখি পারো কিনা। সমধাতুজ কর্মের উদাহরণ কোনটি? সমধাতুজ কর্ম বাক্যের ক্রিয়া এবং কর্ম যদি একই জায়গা থেকে উৎপত্তি হয়, ক্রিয়া এবং কর্মের উৎপত্তি স্থল যদি সেম হয়, তাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। অনেক সময় বলে না, সেই খেলা খেলেছ, খেলা খেলেছ, বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি। তাহলে ক্রিয়া এবং কর্মের উৎপত্তি যদি এক জায়গা থেকে, নাসিমা ফুল তুলছে, খুব এক ঘুম ঘুমিয়েছে। এই ঘুম আর ঘুমিয়েছি, এই ঘুম আর ঘুমিয়েছি দুইটার উৎপত্তি কই থেকে বলো তো? এক জায়গা থেকে, ঘুম থেকে। তাহলে এখানে ঘুম হলো নাম, কর্ম, আর ঘুমিয়েছি হলো ক্রিয়া। তাহলে এটাকে আমরা বলবো সমধাতুজ কর্ম, ওকে। তাহলে যদি ক্রিয়া এবং কর্মের উৎপত্তি এক জায়গা থেকে হয়, বেশ এক ঘুম ঘুমিয়েছি, বেশ এক খেলা খেলেছ, সেই মৌমাছি গাছে এমন বসা বসেছে, খেলা খেলেছে, ঘুম ঘুমিয়েছি, এই টাইপের কথাবার্তাগুলো হইলে আমরা তাকে বলবো সমধাতুজ কর্ম। নেক্সট, বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আপ্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কি বলে? দেখি এটার কথা মনে আছে কিনা, আমরা ক্লাসে পড়িয়েছি, দেখি সবার মনে আছে কিনা।
বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে, বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত করে, তাহলে বিশেষ্যের পরে বিশেষণের পরে এবং অনুকারের পরে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা কি বলবো? মনে আছে কিনা? উল্টাপাল্টা উত্তর আসতেছে, সবাই একটু ভালোভাবে উত্তর দাও। এটা উল্টাপাল্টা উত্তর আসতেছে, সবাই একটু ভালোভাবে উত্তর দাও। হুশ জ্ঞান ঠিক করো, এগুলো পড়িয়েছি। হুশ জ্ঞান ঠিক করো, এগুলো পড়িয়েছি, মনে আছে কিনা? ইয়াস, তাইলে কয়েকজন উল্টাপাল্টা উত্তর দিয়েছ। তাহলে নাম ধাতু, বিশেষ্যের পর বিশেষণের পর অনুকারের পর যদি আ প্রত্যয় যুক্ত হয় তাকে বলে নাম ধাতু, ক্লিয়ার। আর মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যুক্ত করলে তাকে বলবো সাধিত ধাতু। ওকে, এবার আসো, আর বিশেষ্য বিশেষণ অনুকারের পর কর হদে যা খাদে কাটমার ধর এগুলো থাকলে তাকে বলবো সংযোগমূলক ধাতু। ওকে, এবার আসো, তাহলে আমরা কি বললাম? বিশেষ্য বিশেষণের পর আ প্রত্যয় যুক্ত হয়ে তাকে আমরা বলছি নাম ধাতু। যেমন লক্ষ্য করো, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, বেতাচ্ছে, এই লক্ষ্য করো, এই বেতাচ্ছে এটা একটা নাম ধাতু। কেন? এর মূলে কোনো ধাতু নাই, এর মূল হলো বেত। ঠিক আছে, যদি বললাম ভন ভনাচ্ছে, ভন ভনাচ্ছে, এটা একটা ক্রিয়া, বাট এর মূল শব্দ কিন্তু ভন ভন। তাহলে মূল শব্দ যদি বিশেষ্য হয় অথবা বিশেষণ হয় অথবা অনুকার অব্যয় হয়, দেখতে ক্রিয়া, বাট এর মূলে কোনো ক্রিয়া নাই, বিশেষ্য বিশেষণ অনুকার, তার নাম নাম ধাতু। তার নাম কি? নাম ধাতু। সমভিব্যাহার শব্দে উপসর্গের সংখ্যা কতটি? সমভিব্যাহার শব্দে উপসর্গের সংখ্যা কতটি? সবাই সমভিব্যাহার শব্দে উপসর্গ কতটি? আমরা জানি উপসর্গ, একটা শব্দে উপসর্গ বের করার জন্য অনেকগুলো নিয়ম আছে। জবা জফলা থাকলে রস্বইকার হয়, জফলার পর একটা সাধারণত অ ধরা যায়, অনেকগুলো নিয়ম লিখে দিয়েছি। বর্গের তৃতীয় বর্ণ থাকলে ওইটা ওই বর্গের কোন বর্ণ হবে? প্রথম বর্ণ হবে। অনুসার থাকলে বাংলা কি হবে? ম হবে। এগুলো সব নিয়ম লিখে দিয়েছি। তাহলে সমভিব্যাহার, এখানে দেখি সম একটা উপসর্গ, উচ্চারণ করো সমভি, ময়ের পরে একটা অ উচ্চারণ হয়, অ এবং ভি মিলে অভি হয়, সমভি, অভি। ঠিক আছে, বয়ের সাথে কি ফলা? জফলা, জফলাটাকে রস্বইকার দাও, বি। ওকে, তারপরে কি? আহার আছে, জফলা রস্বইকার, আহার, আহারের আ আলাদা করো, আ। আর মূল শব্দ কি? হার। একটা শব্দে শেষ শব্দ ছাড়া বা আগের গুলো সব উপসর্গ হবে, শেষটা একটা মিনিংফুল ওয়ার্ড হইতে হবে। তাহলে এটা হলো মূল শব্দ, এটার আগে আ অ্যাড হয়েছে, বি অ্যাড হয়েছে, ও বি অ্যাড হয়েছে, সম অ্যাড হয়েছে। মোট এখানে কয়টা উপসর্গ অ্যাড হয়েছে? 4টা। তাহলে এই শব্দে কতটি উপসর্গ আছে? 4টি উপসর্গ আছে। এই শব্দে কতটি উপসর্গ আছে? 4টি উপসর্গ আছে। উপসর্গের নিয়ম আমি লিখে দিয়েছি, লক্ষ্য করো। ব্যতি ব্যস্ত, যদি প্রশ্ন করি এই শব্দে কয়টি উপসর্গ আছে, বয়ের সাথে কি ফলা? বলো জফলা, বাংলা কি হয়? রস্বইকার। জফলার পর কি ধরা হয়? লিখে দিয়েছিলাম ক্লাসে, অ ধরা যায়, অতি। এবং ব্যস্তর সাথে জফলা আছে, জফলা আলাদা করলে বি যোগ, এখানে জফলার পর একটা অ ধরা যায়, অস্ত। তাহলে মূল শব্দ অস্ত ধরা যায়। তাহলে এখানে কয়টা উপসর্গ? 3টা। এখানে কয়টা? 3টা। তাহলে সমভিব্যাহার শব্দে কতটি উপসর্গ আছে? 4টি উপসর্গ আছে। এগুলো তোমরা সব জানো, এই জন্য টাইম কিল করছি না। নেক্সট, বমাল শব্দের ব উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? বমাল শব্দের ব উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? বমাল শব্দের ব উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? বমাল শব্দের মানে রাখবা, মানলে না বমাল চোর ধরা পড়েছে, সবসময় মনে রাখবা বমানি সহ, বমানি সহ, আর শুধু সমানি সহ, আর শয়ের নিচে বমানি নিজ, শয়ের নিচে বমানি কি? নিজ। এই অর্থগুলো লিখে রাখো। শুধু বয়ের অর্থ সহ, সাথে সঙ্গে, সমানি সহ, শয়ের নিচে বমানি নিজ, এই 3টে একসাথে লিখে রাখো। বমানি সহ, সমানি সহ, শয়ের নিচে বমানি নিজ। ওকে, তাহলে তুমি কখনো যদি বলো এরকম বমাল সহ, বমাল সহ চোর ধরা পড়েছে, শব্দটা ভুল।
কারণ এই বয়ের অর্থ হলো সহ, আবার শেষে আছে কি সহ, তাহলে এটা অপপ্রয়োগ ঘটেছে। তোমাকে বলতে হবে মাল সহ, মাল সহ অথবা বমাল, বমাল হয় সহ অ্যাড করবা নতুবা ব অ্যাড করবা, কারণ দুইটার অর্থ একই। ওকে, তাহলে বমাল অর্থ কি? ওদিন শহীদ, এর অর্থ কি বলো? শহীদ। নেক্সট, বিবর্ণ শব্দের বি কোন ধরনের উপসর্গ? সবাই, বিবর্ণ শব্দের বি কোন ধরনের উপসর্গ? সবাই বলো। সবাই উত্তর দাও। বিবর্ণ মানে আছে, আমরা জানি আ, সু, বি, নি, এই চারটা কমন উপসর্গ। এই চারটা কি কমন, অর্থাৎ কি বাংলায়ও আছে, সংস্কৃতিতে আছে। কোনো শব্দের সাথে যদি এই চারটা উপসর্গ থাকে, কোনো শব্দের সাথে যদি এই চারটা উপসর্গ আশুবিনি থাকে, যে কোনো একটা, ওই শব্দের ভিতরে যদি ওই আশুবিনি যুক্ত শব্দে যদি মূর্ধন্য থাকে অথবা কি মূর্ধন্যস্ব থাকে, ক্ষীয় থাকে, বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকে, তারপরে ব্রাহ্মণের যে যুক্ত বর্ণ থাকে এটা থাকে, দীর্ঘই বা দীর্ঘইকার থাকে, তারপরে দীর্ঘ উকার থাকে, ঠিক আছে, রেপ থাকে, তারপরে কি থাকে, রফলা থাকে, রফলা থাকে। তো আমরা কি বললাম, দীর্ঘই, দীর্ঘইকার, দীর্ঘকার, রফলা এগুলো যদি থাকে, তাহলে মনে রাখবা আশুবিনি যুক্ত শব্দে, যে শব্দে আশুবিনি আছে ওই শব্দে যদি মূর্ধন্য, মূর্ধন্যস্ব, ক্ষীয়, বিজ্ঞানের যুক্তবর্ণ, ব্রাহ্মণের যুক্তবর্ণ, দীর্ঘই, দীর্ঘই অথবা দীর্ঘইকার, দীর্ঘ অথবা দীর্ঘকার, রফলা অথবা রেপ থাকে। মনে রাখবা যে শব্দে আশুবিনি থাকে ওই শব্দে এই ধরনের বর্ণ থাকলে আশুবিনি কি উপসর্গ? তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা কি সংস্কৃত উপসর্গ। আবারও বলছি, আশুবিনি তো বাংলায় আছে, সংস্কৃতিতে আছে। এখন আমি যদি বলি অঘা, অঘা কি উপসর্গ? অঘা শুধু বাংলায় আছে, এটা তো সহজ। তাহলে যদি কোনো শব্দে অঘা থাকে তুমি বলবো বাংলা উপসর্গ, বাট আশুবিনি থাকলে তো কমপ্লেক্স, কারণ দুই জায়গায় আছে। তখন চিন্তা করবো ওই শব্দে এই যে এই ধরনের বর্ণ আছে কিনা, এই ধরনের বর্ণ থাকলে ওইটাকে আমরা তৎসম উপসর্গ ধরবো, ওই আশুবিনি। আর যদি এগুলো না থাকে তাহলে বাংলা। আর বাংলার ক্ষেত্রে কয়েকটা উপসর্গ আমি গল্প আকারে লিখে দিয়েছিলাম, মনে আছে? ওই যে সুমনা, সুমনের প্রতি এই ধরনের একটা গল্প লিখে দিয়েছে, বিয়ের একটা গল্প, তারপরে শুয়ে আয়ের একটা গল্প। হ্যাঁ, ওই গল্পগুলো লিখে পড়ে ফেলবা, তাইলে হয়ে যাবে। নেক্সট, গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? সবাই, সবাই, গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান, তাহলে গণ অভ্যুত্থানের ব্যাসবাক্য কি বলো? গণ অভ্যুত্থান মানে গণের অভ্যুত্থান, গণের অভ্যুত্থান। তাহলে এটা কি? র মানে ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ। দ্যাট মিনস এটা কি সাধিত? সমাস সাধিত। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ। গণ অভ্যুত্থান তাহলে কি? গণের অভ্যুত্থান। তাহলে যদি হয়তো বৈষম্য বিরোধী, তাহলে হয়তো বৈষম্যের বিরোধী, বৈষম্যের বিরোধী, ওটাও ষষ্ঠী তৎপুরুষ। তাহলে গণ অভ্যুত্থান ষষ্ঠী তৎপুরুষ, বৈষম্য বিরোধী সেটাও ষষ্ঠী তৎপুরুষ, বৈষম্যের বিরোধী। পঙ্কজ কোন সমাস? পঙ্কজ কোন সমাস? পঙ্কজ সরস। তারপরে আমরা বলেছি চিত্রকর, জাদুকর, জলজ, এই ধরনের সমাসগুলো আমরা লিখে দিয়েছিলাম, মনে রাখবা। উপপদ তৎপুরুষ সমাস, এটা কি? উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্তপদ থাকবে এবং কি বলছি বলতো, বিশেষ্য থাকবে। প্রথমাংশ বিশেষ্য অথবা পরাংশ ক্রিয়া অথবা ক্রিয়ার প্রথম বর্ণ। উপপদ তৎপুরুষ ভাইয়া ক্লাসে যা লিখিয়ে দিয়েছি ওই একটা পড়বা, কমন আসবে। প্রথমে বিশেষ্য অথবা বিশেষণ থাকবে, পরে কি ক্রিয়া অথবা ক্রিয়ার প্রথম বর্ণ থাকবে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। চিত্রকর, চিত্র করে যে। জাদুকর, জাদু করে যে। তারপর আমরা বলেছিলাম এরকম সত্যবাদী, সত্য বলে যে। প্রিয়ংবদা, প্রিয় বাক্য বলে যে। এগুলো কি? এগুলো হলো উপপদ তৎপুরুষ।
আর অপশনে যদি উপপদ তৎপুরুষ না থাকে তাহলে এগুলো আমরা কি সমাস উত্তর দিব? ক্লাসে লিখে দিয়েছি, বহুব্রীহি সমাস উত্তর দিব। এগুলো উত্তর দিব কি? বহুব্রীহি। হাতাহাতি কোন সমাসভুক্ত? দেখি পারো কিনা। হাতাহাতি উত্তর দাও। হাতাহাতি কোন সমাস? পারো কিনা? হাতাহাতি কোন সমাস দেখি, সবাই উত্তর দাও। হাতাহাতি কোন সমাস? মনে রাখবা, ক্রিয়াপদের দ্বিরুক্তি থাকে যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য পায় আমরা তাকে বলবো বহুব্রীহি। কেমন বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। হাতাহাতি, মারামারি, লাঠালাঠি, রক্তারক্তি, ধাক্কা ধাক্কি, চুলাচুলি, এগুলো হলো বহুব্রীহি সমাস। যদি বলে কেমন বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। কারণ এগুলো ক্রিয়াপদকে না বুঝে অন্য পদকে বোঝায়। যেমন আমরা যদি বলি চুলাচুলি, চুলে চুলে যে লড়াই, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, তাহলে এটা কি সমাস বলো? বহুব্রীহি সমাস। এটা কি সমাস? বহুব্রীহি সমাস। এরকম ক্রিয়াপদের দ্বিরুক্তি থাকলে যদি সমাস জানতে চায় তাহলে বুঝবা বহুব্রীহি সমাস। হাতাহাতি, মারামারি, চুলাচুলি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, লাঠালাঠি, গুতাগুতি, সব কি? বহুব্রীহি সমাস। কোনটি কর্মধারের সমাস? দেখি পারো কিনা। কোনটি কর্মধারের সমাস? সবাই কোনটি কর্মধারের সমাস? কোনটি কর্মধারের সমাস? ভালো মন্দ, এটা কি বলো? ভালো মন্দ দ্বন্দ্ব। হতশ্রী, হত হয়েছে শ্রেহা রাজার, বহুব্রীহি। রাজপথ, পথের রাজা, তৎপুরুষ। রক্তকমল, রক্তকমল, এটা কি সমাস? কর্মধারের সমাস। যদি এটা ব্যাস বাক্য বলো তো পারো কিনা, তোমাদের কি অবস্থা? সবাই দেখি পারো কিনা। রক্তকমলের ব্যাস বাক্য কি দেখি, কয়জনের মনে আছে? এই মশা। রক্তকমলের ব্যাস বাক্য কি দেখি, কয়জনের মনে আছে? রক্তকমল ব্যাস বাক্য বলছি। তাহলে লক্ষ্য করো, কমল মানে পদ্ম, তো এটা কি হবে? রক্তের ন্যায় কমল। ইয়াস, কমল যে রক্ত না, রক্তের ন্যায় কমল, রক্তের ন্যায় কমল। এই যে পড়াশোনা করো না এর জন্য এই ব্যাস বাক্য রক্তের ন্যায় কমল। ঊর্ণনাভ শব্দের সমাস নির্ণয় করো। ঊর্ণনাভ, ঊর্ণনাভ এর ব্যাস বাক্য হলো ঊর্ণ নাভিতে যার। ঊর্ণ নাভিতে যার, ঊর্ণ মানে সুতা, তাহলে সুতা নাভিতে কার বলতো? এটা দ্বারা কাকে বোঝায় জানো? এটা দ্বারা মাকড়সাকে বোঝায়, মাকড়সা। তাহলে ঊর্ণ নাভিতে যার, সুতা নাভিতে যার, কার নাভিতে সুতা আছে? মাকড়সাকে বোঝাইছে। তৃতীয় পদের প্রাধান্য, তাহলে এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। ঊর্ণ নাভিতে যার। যুবজানি, বহুব্রীহি সমাস। ওকে। সলাজ, লাজ সহ, সচিত্র, চিত্র সহ, সশস্ত্র, অস্ত্র সহ, ওই স যদি শুরুতে থাকে সেটাও বহুব্রীহি সমাস। মাইন্ড ইট। ও চলে আসছে। সচিত্র কোন ধরনের সমাস? সচিত্র, সচিত্র যদি বলি সলাজ, লাজ সহ বা লাজ সহ বর্তমান, সফল, ফল সহ অথবা ফল সহ বর্তমান, সশস্ত্র, সশস্ত্র মানে অস্ত্র সহ বর্তমান, সস্ত্রীক, স্ত্রী সহ বর্তমান। এই স দিয়ে যদি শুরু হয় এগুলো সব কি সমাস বলো? বহুব্রীহি সমাস। এগুলো সব বহুব্রীহি সমাস। এগুলো সব কি সমাস?
বহুব্রীহি সমাস লিখে দিয়েছি, ক্লাসে অনেকগুলো উদাহরণ লিখে দিয়েছি, মনে আছে? প্রাদি সমাসের উদাহরণ কোনটি? প্রাদি সমাসের উদাহরণ কোনটি? একটা আছে নিত্য সমাস, আরেকটা আছে প্রাদি সমাস, ভুল করো না। একটা আছে নিত্য, আরেকটা আছে প্রাদি। মনে রাখবা, নিত্য আর প্রাদি। প্রাদিতে সবসময় কি থাকবে বলো তো? উপসর্গ থাকবে। ওকে, প্রাদিতে কি থাকবে? উপসর্গ থাকবে। মনে রাখবা, কালান্তর, অন্তর আছে, কালসাপ, কাল তুল্য সাপ আছে, তুল আছে, এই দুইটা হলো নিত্য, এই দুইটা কি? নিত্য সমাস। আর প্রবচন, প্রভাত, পরিভ্রমণ, এটা হলো প্রাদি। এটা কি? প্রাদি। আর এটা কি? উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, এটা হলো অব্যয়ীভাব। অব্যয়ীভাব। ওকে, প্রবচন, তাহলে এটা হলো কোনটার উত্তর? ক উত্তর। ওকে, তারপরে আসো সপ্তাহ শব্দটি কোন সমাস? সমাসের শুরুতে সংখ্যা থাকলে দুইটা সমাস হয়। শব্দের শুরুতে সংখ্যা থাকলে দুইটা সমাস হয়। শুরুতে সংখ্যা থাকলে কয়টা সমাস হয়? দুইটা। শব্দের শুরুতে সংখ্যা থাকার পর যদি পরপদের প্রাধান্য পায় তাকে বলে দ্বিগু। আর শুরুতে সংখ্যা থাকার পর যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য পায় তাকে বলে বহুব্রীহি। চৌচাল মানে কয়টা চাল? চারটা চাল। শুরুতে সংখ্যা আছে এবং চালকে বুঝাইছে, এটা হলো দ্বিগু। আর চৌচালা, চৌচালা বলতে ঘর বুঝায়, এই জন্য এটা বহুব্রীহি, মানে যা লেখা আছে তাকে বোঝায় না। চৌরাস্তা, সামনে সংখ্যা আছে বাট চৌরাস্তা মানে চারটা রাস্তাকেই বোঝায়, যা লেখা আছে তাকেই বুঝাইছে, তার নাম দ্বিগু। আর অন্য কিছুকে বুঝাইছে, তার নাম বহুব্রীহি। যেমন 10 আনন, 10 আনন যার, 10কেও বুঝায় না, আননকেও বুঝায় নাই, রাবণকে বুঝাইছে। তাহলে তৃতীয় পদের প্রাধান্য পাইলে সামনে সংখ্যা থাকলে তার নাম বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। সপ্তাহ, সপ্তাহের সমাহার, সপ্তাহের সমাহার। তাহলে সপ্তাহ হলো কি সমাস বলো? এটা হলো দ্বিগু। কোন গু বলো? দ্বিগু। সপ্তাহ, সপ্তাহের সমাহার। স্মৃতিসৌধ কোন সমাস? স্মৃতিসৌধ কোন সমাস? সবাই স্মৃতিসৌধ কোন সমাস? স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। তাহলে রক্ষার্থে বাদ দিলে আবার স্মৃতিসৌধ ঠিক আছে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে বিশেষণ থাকবে, তার নাম কর্মধারয় সমাস, এবং মধ্যপদ লোপ পাবে, তার নাম মধ্যপদলোপী কর্মধারয়। তার নাম কি? মধ্যপদলোপী কর্মধারয়। অনুরূপভাবে আমরা যদি বলি ঝালমুড়ি, ঝাল মিশ্রিত বড়ি। আমরা যদি বলি এইরকম যে, লক্ষ্য করো, আমরা যদি বলি ডাল ভাত, আমরা লক্ষ্য করো প্রথমে বিশেষণের কাজ করবে। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। লক্ষ্য করো মধ্যপদ কি পাবে? লোপ পাবে। আমরা যদি বলি এরকম মৌমাছি, মৌ আশ্রিত মাছি। আমরা যদি বলি কি যেন বাসর, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, এগুলো মধ্যপদলোপী কর্মধারয়। নিত্য সমাসের উদাহরণ কোনটি? তোমরা পারবা। সমস্ত পদ ও ব্যাসবাক্যে যদি অন্তর মাত্র খানা কেবল তুল্য আসে তাহলে সেটাকে বলবো নিত্য সমাস। কোনটা নিত্য সমাস? পারো, আমার খাতায় লেখা আছে। তাহলে প্রতিপক্ষ মানে বিরুদ্ধ পক্ষ, এটা হলো প্রতি আছে, তাহলে অব্যয়ীভাব। প্রতিবাদ, বিরুদ্ধবাদ, অব্যয়ীভাব। সেতার, তিন তার যার, এটা হলো বহুব্রীহি। তাহলে দর্শন মাত্র, শেষে কি আছে? মাত্র আছে। অন্তর মাত্র খানা কেবল তুল্য আসলে নিত্য সমাস। অন্তর মাত্র খানা কেবল তুল্য আসলে নিত্য সমাস, লিখে দিয়েছি। অন্তর মাত্র খানা কেবল তুল্য আসলে নিত্য সমাস। নাগরিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নাগরিক কই থেকে আসে? নগর থেকে না নাগর থেকে, এটা বুঝতে হবে। নগর না নাগর? নাগর মানে এই যে বলে না প্রেমিক, প্রেমিকা, এগুলোকে বলে নাগর। বলে না তোমার নাগর নিয়ে এসেছো নাকি, এইরকম। ইক থাকলে স্নিক হয়, মনে রাখবা। কোন শব্দে ইক থাকলে তার জন্য স্নিক হয়। ইক থাকলে স্নিক হয়, স্নিক না থাকলে আবার ইক দেওয়া যায়। ওকে,
যেহেতু স্নিক আছে তাহলে বুঝলাম। ওকে, তাহলে মনে রাখবা নাগর মূল শব্দ হলো নগর, মূল শব্দ নাগর না, নগর যোগ স্নিক, নগর যোগ স্নিক নাগরিক। তাহলে ইক থাকলে স্নিক হয়, নগর যোগ স্নিক, নগর যোগ স্নিক, 1 নম্বরটা উত্তর। সামাজিক, সমাজ যোগ স্নিক, বৈমানিক, বিমান যোগ স্নিক, নৈতিক, নীতি যোগ স্নিক, নৈতিক, ইক থাকলে স্নিক হয়। তাহলে নগর যোগ ইক, ইকও হইতে পারে স্নিকও হইতে পারে। ওকে, 1 বছর আগে আমার অনেক ক্লাস করেছিল, থ্যাংক ইউ। বক্তব্যের প্রকৃতি প্রত্যয় কি মনে রাখবা, বলা জাতীয়, কথা বলা জাতীয় শব্দের যদি প্রকৃতি প্রত্যয় আসে তাহলে আগে ধাতুটা কি হবে, মূলটা কি হবে, প্রকৃতি কি হবে সেটা চিন্তা হবে। এটা হলো বক্তব্য, কথা বলা জাতীয় শব্দ। মনে রাখবা কথা বলা জাতীয় সকল শব্দের ধাতু হলো বচ, বচ। তাহলে ধাতু পাইলাম বচ, আর শেষে তব্য আছে, বয়জফলা অথবা তব্য থাকলে উচ্চারণে সবসময় তব্য হয়। তাহলে বচ যোগ তব্য, বচ যোগ তব্য, বক্তব্য। হ্যাঁ, তাহলে কথা বলা জাতীয় বচন, বাক্য, বক্তা, বক্তব্য, উক্ত, উক্তি, এই বলা জাতীয় শব্দের ধাতু যেমন উক্তি, বচ যোগতি, উক্তি, বক্তব্য, বচ যোগতব্য। তাহলে বচ যোগতব্য, এটা হলো এইটা, এখানে একটা হসন্ত চিহ্ন আসবে আর এখানে ধাতু চিহ্ন হবে নরমালি। ওকে, বচ যোগতব্য, যেহেতু নাই এই জন্য ওইটাই উত্তর। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে আগে আমাদের ধাতু চিনতে হবে, মূলটা চিনতে হবে, মূলটা কি হবে। ওকে, তাহলে মুক্ত, মুক্তা, মুক্তি, মুক্তক। তাহলে এই মুক্ত জাতীয় শব্দের ধাতু কি বলতো? মুচ। এই শব্দের ধাতু কি? মুচ। আর কয়তো থাকলে কি? কয়তো হয়, কয়তো থাকলে কয়তো হয়। ওকে, মুচ যোগ কয়তো, তাহলে কোনটা উত্তর? এটা তো তোমরা পারো, মুচ যোগ কয়তো, মুক্ত। তাহলে মুক্ত, মুক্তি, মুক্তা, মুক্ত জাতীয় ধাতুর শব্দের ধাতু হলো মুচ। এগুলো আমি ক্লাসে খুব ভালোভাবে প্রকৃতি প্রত্যয় পড়িয়েছি। তুমি যদি কিছু না পড়ো, ভাইয়ার পড়াটা ক্লাসটা পড়বা আর হলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করবা, আর কিচ্ছু লাগবে না, চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? একটাই উত্তর, লক্ষ্য করে একটু যদি প্র্যাকটিস করো তাইলে হয়ে যাবে। তাহলে এর সাথে ইন প্রত্যয় যুক্ত হয়েছে কুলের সাথে, তাহলে কি হলো? কুল যোগ ইন, কুল যোগ ইন, কুল যোগ ইন, ইন থাকলে নিন হয়, নিন না থাকলে আবার ইন হয়। তাহলে উত্তর তো একটাই, ছাড়া আর কোনোটাই তো কুল নাই। তাহলে যদি একটু প্র্যাকটিস করো ভালোভাবে তাইলেই ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে একটা কথাই বলতে চাই, এই মুহূর্তে ধৈর্যের বিকল্প কিছু নাই। এই মুহূর্তে সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরীক্ষাটা দাও, ঠিক আছে? আগামীকাল সন্ধ্যা 6টায় 15 মিনিটে ভাইয়ের আরেকটি ক্লাস আছে, করো। আমাদের এই ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো দেওয়ার মূল কারণ হলো তোমাকে বুস্ট আপ করা, তোমরা যারা হতাশ, একদম মানে চোখে মুখে কিছু দেখছো না, তোমাদের জন্য এই ক্লাসগুলো। সো ভাইয়ার একটাই কথা, তুমি হতাশ হয়ে কি করবে? আজকে তুমি জিএসটি কে প্রায়োরিটি দিচ্ছ না, বাট এমন একদিন আসবে জিএসটিতে পড়ুয়া এক বন্ধুর হলে তুমি বেড়াতে যাবা, ওই দিন তোমার এই ভাইয়ের কথা মনে পড়বে যে সুফিয়ান ভাই বলেছিল যে যেই জিএসটি কে আজকে আমরা পাত্তা দিচ্ছি না, সেই জিএসটিতে পড়ে আমার অনেক বন্ধু গর্ববোধ করবে এবং সেই জিএসটিতে পড়ে আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে জীবনে ভালো কিছু করবে। সো তুমি কেন না? আমার লাইফে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন আমাকে এরকম কেউ বোঝায় না রিয়ালিটি, ঠিক আছে? নিজে উদ্যোগে এসেছিলাম, বাট তোমাদেরকে এত কিছু বলার পরেও যদি হতাশ হয়ে যাও, মনে রাখবা যারা হতাশ, যারা ডিপ্রেশনে থাকো, মনে রাখবা তোমাদের জীবনটা একদম মৃত্যু পর্যন্ত তোমার লাইফ স্টাইলটা এই স্টাইলে যাবে। এই দুনিয়াতে হতাশাগ্রস্তদের কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। যারা ভীরু, যারা ভয় পায়, যারা এগোতে পারে না, যারা লাভ দিতে পারে না, তারা জীবনে পিছিয়ে যাবে। মনে রাখবা যে যত বেশি সাহসী, যে যত বেশি রিস্ক নিতে পারবা, যে যত বেশি নিজেকে কি উজাড় করে সর্বোচ্চ পরিশ্রম করতে পারবা, শুধু তারাই এগিয়ে যেতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার অনুরোধ করছি, জিএসটিতে লাস্ট বারের মতো একবার একটু দাও। ঠিক আগামী এই বছর, যারা এই বছর সেকেন্ড টাইমার বিশেষ করে, তুমি অনেক কষ্ট পাবা, তোমার অনেক খারাপ লাগবে যে আমি পাইলাম না, আমি জিএসটিতে আরেকটু ভাবে চেষ্টা করলে অটো হয়ে যাবে। এরকম আছে, তোমার যা পড়াশোনা তা দিয়ে তুমি জিএসটিতে পড়বা, কারণ এখানে 4-5 হাজার পরে সিরিয়াল থাকলেও তুমি একটা সাবজেক্ট পাবা। সো কোনো ক্রমেই ভুল করবা না। পাবলিক ইউনিভার্সিটি ট্যাগ, এটা লাইফের জন্য অনেক কিছু। তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়
মানে আই মিন ভালো একটা সাবজেক্টে পড়ো, দেখবা নেটওয়ার্ক বিল্ড আপ করো। তুমি এই 4 বছরের অনার্স চলাকালীন এই টাইমটা একটু ভালো কাজ করবা। তোমার যেই বন্ধুটা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর পড়ছে আর তুমি জিএসটি ভুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, মনে রাখবা তুমি চাইলে এগিয়ে রাখতে পারবা। বলবা কিভাবে ভাইয়া? তুমি শুরু থেকে একটু সচেতন হবা, ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো করবা, শুরু থেকে বাংলা বিশেষ করে ম্যাথ আর ইংলিশ এই দুইটা সাবজেক্ট শুরু থেকে পড়তে থাকো। এইরকম আসবে যে বন্ধুটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তার চাকরি পাওয়ার আগে তোমার চাকরি পেয়ে যাবা। অনেস্টলি বললাম, চাকরি পাওয়ার ক্ষেত্রে শুধু একটা কন্ডিশন, সেটা হলো অনার্স কমপ্লিট হইতে হবে। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো এটা কোনো বিষয় না। সো অনার্স কমপ্লিট করো, এটা তোমার একটা যোগ্যতা, এটা তোমার একটা কন্ডিশন ভালো কিছু করার জন্য। অনার্স কমপ্লিট করো ভালো রেজাল্টের সাথে, আর তুমি চাকরির জন্য আলাদাভাবে প্রস্তুতি নিবা। মনে রাখবা, যেই ছেলেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, দুইজনের চাকরির সিলেবাস সেম। সো কোনোভাবেই নিজেকে ছোট করবা না। এখন থেকে যেই বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, তোমার টার্গেট তো যদি থাকে দেশের বাইরে যাবা, এখন থেকে প্রস্তুতি নিবা। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রস্তুতি নিবা। তোমার টার্গেট যদি হয় গভর্নমেন্ট কোনো জব করা, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রস্তুতি নিবা। তোমার যে বন্ধুটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে সে মানে ভাবের কারণে পড়াশোনা করবে না, বাট তুমি পড়াশোনা করবা, তুমি এগিয়ে যাবা। সো আমি আবারও বলছি, মরার আগে মরবা না, হাল ছেড়ো না, লাস্টবারের মতো সর্বোচ্চ ড্রাইভ দাও। তুমিও একদিন পাবলিকিয়ান হবা, তুমি একদিন সফল হবা ইনশাআল্লাহ। আর আমাদের জিএসটি ব্যাচে 2.0 শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যারা ভর্তি হও নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। মনে রাখবে, এই সুযোগ আর আসবে না, নামে মাত্র ফি। এই সুযোগ তোমার জীবনে আর আসবে না। সো লাস্টবারের মতো ভাইদের সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ তোমাকে কবুল করুক, তোমার স্বপ্ন পূরণ করুক। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6:15 ইনশাআল্লাহ। কিছুই ভালো লাগে না, তাইলে কি হবে? ভালো লাগাইতে হবে। আমাদের অনেক কিছু ভালো লাগে না, বাট ভালো লাগাই, এটাই জীবন।